তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? লা লিগা তো অলমোস্ট শুরু হয়ে গেছে আমাদের। তারপর যে প্রিমিয়ার লিগ সহ যে বড় বড় লিগ গুলো আছে ওগুলো স্টার্ট হয়ে গেছে। আমরা যারা ফুটবল ফ্যান আছি তাদের আবার রাত জাগা স্টার্ট হবে এখন থেকে। আজকে রাতে রিয়াল মাদ্রিদ মালোর্কার এগেনস্টে মাঠে নামবে। ম্যাচটা অ্যাওয়েতে হবে। এই ম্যাচ নিয়ে প্লাস রিয়াল মাদ্রিদের লা লিগার মধ্যে অ্যাপ্রোচ কিরকম হবে তাই নিয়ে আমি আজকে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। দেখেন, ইউসিএল আর লিগ টাইটেল দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি ইউসিএল এর মধ্যে কাদের এগেনস্টে কম্পিট করেন? বেস্ট অফ দ্য বেস্ট। এখন প্রত্যেকটা লিগের যে বড় বড় ক্লাবগুলো আছে তারাই কিন্তু ইউসিএল এর নকআউট স্টেজে মেইনলি খেলে থাকে। আর তখন আপনার কি হয়, যখন আপনি একটা বড় এগেনস্টের টিমে খেলেন তাদের অ্যাপ্রোচ কিন্তু অলওয়েজ থাকে জিতার। বাট লিগ ইজ টোটালি ডিফারেন্স। লিগের মধ্যে কি হয়, লিগের মধ্যে বড় দলও যেরকম থাকে ছোট দলও থাকে, তেমনি মাঝারি সারির দলও থাকে। এখন মাঝারি সারির দল আর ছোট দল, স্পেশালি ছোট দল, তাদের চিন্তা ভাবনা কি থাকে যে বড় দল, লাইক আমি যদি লা লিগার কথাই বলি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, এরা হলো বড় সারির দল, টপ লেভেলের ক্লাব। তাদের এগেনস্টে ছোট ছোট যে ক্লাবগুলো আছে তাদের চিন্তা ভাবনা থাকে অ্যাওয়েতে যখন তারা খেলতে যাবে, মানে তারা ছোট টিমগুলো যখন হোম ভেন্যুতে খেলা হবে তখন যে বড় ক্লাবগুলো আছে লাইক রিয়াল মাদ্রিদ, এদের এগেনস্টে কতগুলো মানে যত পয়েন্ট নেওয়া যায় বা তাদেরকে কি করে আটকে রাখা যায়, সো তারা ডিফেন্সিভ, টোটালি ডিফেন্সিভ ফরমেশনে খেলে। আর রিয়াল মাদ্রিদ আমরা আগেও দেখেছি যে ছোট ছোট যে ক্লাবগুলো আছে তাদের এগেনস্টে যখন ম্যাচ, তাদের অ্যাওয়ে ম্যাচগুলো হয়, রিয়াল মাদ্রিদ তাদের পয়েন্ট ড্রপ করে ম্যাচগুলো হেরে যায় বা ড্র করে আসে। সো এই জিনিসটা রিয়াল মাদ্রিদের ব্যাপারে একটু দেখতে হবে, কারণ এবারে রিয়াল মাদ্রিদ যে স্কোয়াডটা আছে ভাই, কি নাই! এক তো হলো ইয়াং এজ, তার উপর আবার নেক্সট বিগ সুপারস্টার গুলো আছে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে। ফর এক্সাম্পল ভিনিসিয়াস রদ্রিগো, তার হলো ব্রাজিলের নেক্সট বিগ থিং। ফ্রান্সের তো এমবাপ্পে অলরেডি সুপারস্টার একজন। বেলিংহাম ইংল্যান্ডের নেক্সট পোস্টার বয় হতে যাইতেছে। মিডফিল্ডে আছে হলো আমাদের ফেডে ভালভার্দে, উরুগুয়ের নেক্সট সুপারস্টার। এদিকেও কামাভিঙ্গা আছে, চুমিনি আছে, সবাই কিন্তু ইয়াং এজ, অন এভারেজ 22, 23, 24 বছর বয়স। সো এই টিমটা নিয়ে কিন্তু অনেক এক্সপেকটেশন আছে আমাদের মাঝে, যেন এবারে যে যতগুলো টাইটেল আছে ট্রেবল জিততে পারে, স্পেশালি লাইক লা লিগা, ইউসিএল, কোপা ডেল রে। সো এই জিনিসটা রিয়াল মাদ্রিদের এখন খেয়াল রাখতে হবে যে তারা অ্যাওয়েতে গিয়ে যত সম্ভব পয়েন্ট তুলে নিয়ে আসতে পারে, কারণ লিগ কিন্তু 38 ম্যাচের একটা ম্যারাথন। এটা কিন্তু আর 1-2 ম্যাচ না যে আমি একটা ম্যাচ হেরে আসলাম, হোম ম্যাচে কভার আপ করে ফেলবো। 38টা ম্যাচ, তারা 19টা ম্যাচ হোম খেলবে, 19টা ম্যাচ অ্যাওয়েতে খেলবে। সো এরকম স্লিপ করা যাবে না। তার উপর রিয়াল মাদ্রিদের যদি আমি এখন এই সিজনের প্লাস পয়েন্ট ধরি, রিয়াল মাদ্রিদের অ্যাটাকের মধ্যে এবার অনেক ভার্সেটাইল অপশন থাকবে, কারণ আগের সিজনে হয়তো আমরা দেখেছি হয় মিডিল দিয়ে অ্যাটাক যাবে, নাহলে রাইট সাইড দিয়ে আর লেফট সাইড দিয়ে, এরকম। বাট এবার লেফট সাইড, রাইট সাইড, দুই সাইডে কিন্তু এনাফ প্লেয়ার আছে যারা মনে করেন যে যেকোনো টাইমে ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। লেফট সাইডে যদি আমি কথা বলি, অ্যাটাকিং এর সাইডে ওদিকে থাকবে আমাদের ভিনিসিয়াস, দেন এমবাপ্পে এন্ড বেলিংহাম, তারা হলো লেফট সাইডটা সামলাবে। এখন অপোনেন্ট টিম যদি লেফট সাইড স্ট্রং রাখে দেন নো প্রবলেম। আমাদের রাইট সাইডে ফেডে ভালভার্দে আছে, রদ্রিগো আছে, এন্ড আমাদের কারভাহাল আছে, তারাও কিন্তু অনেক অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট রিয়াল মাদ্রিদের যদি কোনো কনসার্ন থাকে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের দুইজন সেন্টার ডিফেন্ডার। কারণ মিলিটাও একটা লম্বা সময় ইনজুরির কারণে মাঠের বাইরে ছিল, এসিএল ইনজুরির কারণে। সে এখন আপ টু দা মার্ক হইতে পারেনি। আর এসিএল ইনজুরি যখন হয় একটা প্লেয়ারের ফর্মে ফিরতে অনেক টাইম লাগে। আর আগের ম্যাচেও আমরা দেখেছি যে রিয়ালের ডিফেন্স, স্পেশালি মিলিটাও আপ টু দা মার্ক ছিল না আটালান্টার এগেনস্টে। সো এই জিনিসটা কনসার্ন হবে, প্লাস ইনজুরি একটা বড় কনসার্ন থাকবে ভাই, অনেস্টলি স্পিকিং। কারণ রিয়াল মাদ্রিদ আগের সিজন পুরো হসপিটাল হয়েছিল। এই সিজনে অলরেডি তাদের দুইজন, কামাভিঙ্গা ইউএসএল আগের দিন ইনজুর হয়েছে। তারপর এখন পর্যন্ত ডেভিড আলাবা এখন পর্যন্ত মাঠে কবে আসবে উই ডোন্ট নো। তার উপর নতুন করে একজন সিবি যে ছিল, অনেকটা রামোসের মতো চুল, ইয়াংস্টার, আমার নামটা ঠিক খেয়াল নাই, ওএসএল ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছে 7-8 মাসের মধ্যে। তো এই জিনিসটা একটা বড় কনসার্ন হবে কার্লো অ্যানচেলত্তির জন্য, কারণ রিয়াল মাদ্রিদের এই সিজনে তেমন এমবাপ্পেকে ছাড়া কোনো সাইনই করায় নাই। তো রিয়ালের বেঞ্চ বলতে গেলে প্রায় নাই বলতে গেলে, হয় একাডেমি প্লেয়ার আসবে বা যারা যারা আছে ডিফেন্সের মধ্যে তাদেরকে নিয়ে খেলতে হবে। তো এটা একটা কনসার্নের ব্যাপার সেবার আছে। আর এখন রিয়াল মাদ্রিদের যদি আমি লা লিগার অ্যাপ্রোচ নিয়ে বলি, তারা মোস্ট প্রবাবলি 4-3-3 অর 4-2-3-1 পজিশনেই খেলবে। কারণ আমি এটা নিয়ে কিন্তু গাইস অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছি যে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের ট্যাকটিক্স কিরকম হবে বা আনচেলত্তি কোন ফরমেশনে খেলাতে পারে, রিয়ালের স্কোয়াড ডিটেলস, এই সবকিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো আছে। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন।
সো রিয়াল মাদ্রিদের গেম প্লের মধ্যে রিয়াল মাদ্রিদের যে প্লেয়াররা আছে অ্যাটাকিং এ, লাইক আপনার বেলিংহাম, তারপর হলো রদ্রিগো, ভিনিসিয়াস, তারা কিন্তু এট সেম টাইম তারা ডিফেন্স থেকে কিন্তু খেলা বিল্ড আপ করতে পারে। বাট এবারে এমবাপ্পে কিন্তু সেটা করবে না, কারণ এমবাপ্পের রোল সেটা হবেই না। আনচেলত্তি এমবাপ্পেকে রোলটা দিবেন না, তাকে দিবে যত সম্ভব অ্যাটাকিং সাইডে থাকা যায়, অ্যাটাকিং সাইডে গিয়ে যত প্রেস করতে পারে এরকম তার অ্যাপ্রোচটা হবে। সো ওভারঅল চিন্তা ভাবনা করতেছি যে রিয়ালের একটা ভালো সিজনে যাবে, কারণ ম্যাচ বাই ম্যাচ ধরে যেতে হবে, একটা ম্যাচ পয়েন্ট আউট করলে হবে না, এটা তো অবভিয়াসলি লিগের মধ্যে তো এটা অবভিয়াসলি হবে। সো হোপসো রিয়াল মাদ্রিদ এই সিজনটা ভালোই যাবে, এখন দেখা যাক কি হয়। সো এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।